নমস্কার প্রিয় দর্শক, আমি প্রতাপ কাকদ্বীপ টিভির পক্ষ থেকে। গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়। সেখানে 27 তারিখে যে শুনানি ছিল অভয় মামলার, সেটা শুনানিকে পিছিয়ে দিয়ে 30 তারিখ অথবা তারপরে যে কোনো দিন করার আবেদন জানানো হয়, একটা পিটিশন জমা দেওয়া হয়। কিন্তু যে বেঞ্চে শুনানি হচ্ছিল সেই বেঞ্চের বিচারকরা জানিয়ে দেন, যেহেতু এই মামলার ক্ষেত্রে সকল সদস্য পক্ষ উপস্থিত না থাকার কারণে তারা এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবেন না। তাই আগামী সোমবার অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে সব পক্ষকে হাজির থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের উপস্থিতির ভিত্তিতে রাজ্য সরকারের আবেদন নিয়ে শুনানি হবে এবং পরবর্তী দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। সেখানে 27 তারিখ দিনটি চূড়ান্ত থাকতে পারে অথবা তার পরবর্তী ডেটও চূড়ান্ত হতে পারে। কিন্তু হঠাৎ করে কি হলো যে রাজ্য সরকার এইরকম একটা আবেদন করলো যাতে 27 তারিখের বদলে 30 তারিখে এই মামলার শুনানি অথবা তার পরে করা যায়? এর কী কারণ থাকতে পারে? এর কিন্তু তীব্র বিরোধিতা করেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকারী ডাক্তাররা। তারা বলছেন কেন পিছিয়ে যাবে, যেখানে দেশ ও রাজ্যবাসী সকলের নজর রয়েছে এই অভয়া মামলা শুনানির দিকে। কোন কোন তদন্তে কোন কোন নতুন নতুন মোড় খুলতে পারে, বা সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টে তার ভিত্তিতে শুনানি হবে, সেখানে নামও আসতে পারে। কি কারণের উপর ভিত্তি করে আজকের এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু হয়তো কিছু টেকনিক্যাল কারণ থাকলেও থাকতে পারে, কারণটা আমাদের অজানা, কিন্তু আমরা অনুমান উপরে কিছু বিশ্লেষণ করতে পারি যে কোন কোন কারণের ভিত্তিতে রাজ্য সরকার এই আবেদন করতে পারে, যদিও প্রকৃত তথ্য বা প্রকৃত কারণ আমাদের পক্ষে জানা নেই। আন্দোলনকারীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এই ধরনের একটি স্পর্শকাতর বিষয়, যে বিষয়ের দিকে মানুষ সবসময় নজর রেখেছে, কি হয়, কবে মিলবে ন্যায় বিচার, কবে ন্যায় বিচারের একটা রায় সুপ্রিম কোর্ট থেকে আসবে, সিবিআই সুপ্রিম কোর্টে কী ধরনের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে, তার উপরে মানুষের নজর রয়েছে। আমরা জানি না কেন রাজ্য সরকার শুনানি আর্জি পিছনোর দাবি জানিয়েছে, যেখানে রাজ্যবাসীর আবেগ জড়িয়ে আছে। ন্যায় বিচারের দাবিতে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছিল। জুনিয়র ডাক্তাররা প্রায় 42 দিন আন্দোলন চালানোর পর তারা কাজে ফিরে গেছেন। আগামীতেও তারা এই হুঁশিয়ারি দিয়েছেন, যদি কর্তব্যের গাফিলতি এবং বিভিন্ন দাবি দেওয়া পূরণের যে অঙ্গীকার রাজ্য সরকার করেছে, সেই প্রক্রিয়া যদি কোনোভাবে সঠিকভাবে রাজ্য সরকার পালন না করে, আন্দোলন কিন্তু আবার পুনরায় জাগরিত হতে বাধ্য। এটা কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েও রেখেছেন। কিন্তু রাজ্যবাসীর আবেগ, কিছু বিধি নিষেধ, ন্যায় নীতি, নৈতিকতা, মানবিকতা, এগুলোর কি কোনো মূল্য নেই? যেখানে সবাই তো আমরা চাই, রাজ্য সরকারের পক্ষ থেকে তো বারবার দাবি জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে হ্যাঁ আমরা ন্যায় বিচার চাই। তবে এই পিছনের ভাবনা কেন? এই মামলার পিছিয়ে গেলে কী লাভ হতে পারে, তার কিন্তু তথ্য আমাদের অজানা। কিন্তু মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে যে হঠাৎ করে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন এই মামলা শুনানি পিছিয়ে দেওয়ার এক আবেদন জানানো হলো? কি হতে পারে? 27 তারিখ সুপ্রিম কোর্টে মামলার শুনানির দিকে, যেখানে রাজ্যের তরফে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন। সবাই তো আমরা চাই যে ন্যায় বিচার হোক, খুব তাড়াতাড়ি ন্যায় বিচার হোক, এই মামলার শুনানি হয়ে যাক, অপরাধীরা শাস্তি পাক, তাদের ভারতীয় আইন অনুসারে শাস্তি হোক, সর্বোচ্চতম শাস্তি হোক, যাতে এই রকম ঘৃণ্য কাজের সঙ্গে আগামী দিনে কেউ জড়িয়ে পড়তে না পারে, সেই রকমই জন্য তো মানুষের আজকের এত বড় আন্দোলন। কিন্তু কোন কোন দাবি বা ভিত্তির উপরে রাজ্য সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত বা শুনানি পিছনোর যে দাবি জানিয়েছে, সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে, তার কিছু কিছু কারণ আমরা অনুমান করতে পারি, যেগুলো রাজ্যবাসীর মনে, মানুষের মনে যেগুলো উঁকি দিচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। রাজ্যের পক্ষ থেকে যে জুনিয়র ডাক্তারদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা করা, সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রিক পদ্ধতি এবং মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার যে অঙ্গীকার সুপ্রিম কোর্টে করা হয়েছিল, তা কি রাজ্য সরকার রক্ষিত করতে পারেনি, না এখনও করে উঠতে পারেনি? তাই কি সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়ার জন্যই কি তারা, যেহেতু তাদের পরিকাঠামো এখনও উন্নতি করতে পারেনি, তার জন্য কি তারা পিছিয়ে যাওয়ার চিন্তা করেছে, যে শুনানি পিছিয়ে দিয়ে আমরা আরেকটু সময় পেয়ে যাব, যেখানে আমরা সুপ্রিম কোর্টকে পরে বোঝাতে পারবো যে আমরা অনেক ভালো পদক্ষেপ নিয়েছি নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। যেহেতু সুপ্রিম কোর্ট তাৎপর্যপূর্ণ একটা রায় দিয়েছিলেন
যে রাত্রি সাথী বলে যে পদক্ষেপ বা একটা পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছিল, সেটাকে কিন্তু ভায়োলেট করা হয়েছে। যে মহিলারা কর্মক্ষেত্রে সুনিশ্চিত থাকবে না, পুরুষরা সুনিশ্চিত থাকবে, মহিলারা থাকতে পারবে না, রাত্রে কাজ করবেন না, এটা কি ধরনের প্রবণতা? নিরাপত্তা দেওয়া তো রাজ্যের কাজ। যেখানে যেখানে নিরাপত্তা বিঘ্নিত হবে সেখানে সেখানে কি এইরকম পদক্ষেপ নেওয়া হবে? তাই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তার কারণে কি রাজ্যবাসী বা রাজ্য সরকার সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি বলেই কি আজকের এই ধরনের একটা অবস্থা নেওয়া হয়েছে, যাতে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়তে না হয়? এটাও কিন্তু হতে পারে। মেডিকেল কলেজগুলিতে যে থ্রেট কালচার চলছে, ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা, বরখাস্ত করে দেয়, এগুলো যে এখনও সমানে চলছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তো উঠে আসছে যে এখনও থ্রেট কালচারটা সমানভাবে চলছে। তাই কি যেহেতু আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং সিনিয়র ডাক্তারদের পক্ষে দুজন খ্যাতনামা উকিল দেওয়া হয়েছে, ইন্দিরা জয়সিং, তার যে প্রশ্নগুলো, কেন আমরা গত শুনানিতে দেখেছি যে কপিল সিব্বল এর আগের শুনানিতে যেভাবে দাপটের সঙ্গে তিনি মানে বেশিরভাগ সময়টা তিনি সওয়াল জবাব করতে পেরেছিলেন, আর তার অন্য পক্ষে সিবিআই এবং সলিসিটর জেনারেলরা তারা কিন্তু অতটা সময় দেওয়া হয়নি। কিন্তু গত যে শুনানিটা হয়েছে সেখানে ইন্দিরা জয়সিং এবং সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যে মহিলা আইনজীবী ছিলেন, তার কড়া কড়া প্রশ্ন, তারাই বেশিরভাগ সময়টা নিয়েছে। সেখানে কিন্তু একার পক্ষে কপিল সিব্বলের পক্ষে একার পক্ষে এত বেশি টাইম নেওয়া হয়নি বা তাকে বেশি বলতে দেওয়া হয়নি, খেলতে দেওয়া হয়নি। তার কারণে এই কড়া কড়া প্রশ্নের কারণে কি রাজ্য সরকার কিছুটা সময় নিয়ে চলতে চাইছে? সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে মুখ বন্ধ খামে, সেই রিপোর্টে কি খুব প্রভাবশালীদের নাম রয়েছে? বা সন্দীপ ঘোষের সঙ্গে তখনকার সময় কারা যোগাযোগে ছিল? টালা থানার ওসির সঙ্গে, অভিজিৎ মণ্ডলের সঙ্গে কাদের যোগাযোগ ছিল? নিরন্তর যে যোগাযোগ, সেই বিষয়ে কি কোনো ক্লু, এর থেকে অকাট্য প্রমাণ কি সিবিআইয়ের হাতে এসে গেছে? তার কারণে কি কোনোভাবে অগ্রিম সূচনা বা কোনো ইনপুট কি পেয়েছে রাজ্য সরকার? তার কারণে কি তাদের পিছিয়ে যাওয়ার ভাবনা? এইরকমও কিন্তু বিভিন্ন প্রশ্ন মানুষের মনে উকি দিচ্ছে। মানুষ কিন্তু ভাবতে পারছে যে হঠাৎ করে কি এমন হলো যে রাজ্য সরকারের তরফ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলো। এদিকেও কিন্তু মানুষের নজর থাকবে। 27 তারিখের বদলে 30 তারিখ বা তার পরে অন্য কোনো দিন ধার্য করার কি লক্ষ্য হতে পারে? আগামী সপ্তাহে মহালয়া, মানুষ উৎসবে প্রবেশ করবে। মহালয়া মানে আমাদের দেবী দুর্গার আগমনের একটা প্রথম সূচনা তৈরি হয়। সেই সূচনা থেকেই কিন্তু মানুষ আপামর বাঙালি কিন্তু আস্তে আস্তে করে উৎসবের দিকে পড়ে। কারণ আমাদের বাঙালি সমাজে 12 মাসে 13 পার্বণ হয়। আমরা কিন্তু আস্তে আস্তে করে এই দুর্গাপূজার মাধ্যমে প্রথম উৎসবে প্রবেশ করি। তারপরে জগদ্ধাত্রী পুজো হয়ে আমাদের উৎসব সেখানে আস্তে আস্তে করে শেষ হয়। 13 পার্বণ রয়েছে। তাই কি উৎসবের দিন যখন মানুষ থাকবে সেই সময় শুনানি হলে সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং, সুপ্রিম কোর্টের তিরস্কার হোক, আর সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানিগুলো সঠিকভাবে মানুষ মুভমেন্ট করতে পারবে না বা মানুষের নজর থাকবে না। মানুষ উৎসবে থাকলে উৎসবের দিকে মানুষ নজর রাখবে। আমার আপনার বাড়ির কাছে যখন পুজো ওরকম একটা আওয়াজ চলবে, তখন অবশ্যই কিন্তু আমরা সেই পুজোতে মনোনিবেশ করব। সেই রকম সময়ে কি সুপ্রিম কোর্টের শুনানির জন্য কি রাজ্য সরকার ধার্য করতে চাইছে, যাতে মানুষের মোটিভেট বা মনোযোগটা সুপ্রিম কোর্টের শুনানির দিক বা টেলিভিশনের পর্দায় না থেকে উৎসবের দিকে থাকে, সেই সময় যাতে শুনানির পর্ব চলে যায়। কারণ মিডিয়াও তো প্রতি বছর পুজোটাকে বিশেষভাবে মানুষের সামনে তুলে ধরে। বিভিন্ন পুজো কমিটির পুজো, কত ভিড় হলো, কী ধরনের সাজসজ্জা, ডেকোরেশন, কী ধরনের প্রতিমা, কী ধরনের থিম, সব কিছু মানুষের সামনে তুলে ধরে। তখন যাতে মিডিয়া ওই সময় ব্যস্ত হয়ে পড়ে, সুপ্রিম কোর্টের শুনানির দিকে সঠিকভাবে নজর দিতে না পারে, তার কারণে কি এরকম একটা ভাবনা রাজ্য সরকারের মধ্যে এসছে? এটাও কিন্তু মানুষের মনে প্রশ্ন আসছে। রাজ্য সরকার কী জন্য আবেদন করেছে, তার টেকনিক্যাল কী বিষয় রয়েছে বা কী কারণ রয়েছে, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, এখনও পর্যন্ত আমরা বলতে পারবো না। কিন্তু মানুষের মন, মানুষ কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে, রাজ্য সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে কিন্তু মানুষ কারণ খুঁজে বেড়াচ্ছে যে কী কারণে হতে পারে। তবে এইরকম কারণ কিছু দায়ী থাকতে পারে। আগামীতে সেটা সুপ্রিম কোর্টে আরও বোঝা যাবে। স্ট্যাটাস রিপোর্টে কোন কোন প্রভাবশালী উঠে এসছে। কারণ সন্দীপ ঘোষ এতটা প্রভাবশালী নয়, যদি না উপর মহলের কোনো রকম হস্তক্ষেপ বা উপর মহলের মাথায় হাত না থাকে, তবে কিন্তু সন্দীপ ঘোষের পক্ষে এবং টালা থানা ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হচ্ছে তথ্য প্রমাণ সংরক্ষণের ক্ষেত্রে, সেখানে কিন্তু এতটা যে তাদের ডেসপারেটলি অবস্থান
বা তারা যে এত তথ্য প্রমাণ লোপাটে যে অভিযোগ তাদের বিরুদ্ধে সিবিআই গ্রেপ্তার করেছে, মানে অভিযোগ করেছে মানে নিশ্চিত কিছু না কিছু প্রমাণ তাদের কাছে আছে। এটা কি একমাত্র অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষের দ্বারা সংগঠিত হয়েছে, না এর সঙ্গে আরও উপরতলা লোকের যোগাযোগ রয়েছে? সিবিআই কী ধরনের রিপোর্ট পেয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু আগামী দিনে এটা চলতে থাকবে, শুনানি পর্ব চলতে থাকবে। মানুষের মনে এই সমস্ত প্রশ্ন জাগছে। অতএব আমাদের আরও লক্ষ্য থাকবে আগামী দিনে সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সোমবারের শুনানি, আগামীকাল যে শুনানি হবে, সব পক্ষকে হাজির থাকতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেখানে সওয়াল জবাবের পরে পরবর্তী দিন স্থির 27 তারিখ দিনটা ঠিক থাকবে কি তার পরবর্তী কোনো ডেট তৈরি হবে, সেটা কিন্তু অবশ্যই আমরা জানতে পারবো। তার জন্য অবশ্যই আমাদের চোখ থাকবে আগামী সোমবারের সুপ্রিম কোর্টের শুনানির দিকে। অবশ্যই আপনাদের সামনে সেই আপডেট আমরা তুলে ধরবো। নমস্কার।